সমান প্রথম বর্ষ বাংলা বিভাগের শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। করোনার এই মহামারীর সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন জুম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি বৈশ্বিক এই মহামারীর সময়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করা এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা ছাড়া আপাতত কোনো উপায় আমাদের হাতে নেই। আমাদের আজকের 5 নাম্বার ক্লাস। আমাদের আজকের ক্লাসের শিরোনাম কপালকুণ্ড উপন্যাসের রোমাঞ্চ ও কাব্যধর্মিতা, ট্র্যাজেডির ভাবনা স্বরূপ, অর্থাৎ 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রোমান্স, কাব্যধর্মিতা এবং এই উপন্যাসটিতে যে ট্র্যাজেডি মনোভাব বা ট্র্যাজেডির বৈশিষ্ট্য রয়েছে বা চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি আশিক মাহমুদ কলেজ, জামালপুর। আমরা গতদিন আলোচনা করেছিলাম কপালকুণ্ডলা উপন্যাসের বিষয় ভাবনা এবং চরিত্র পরিচিতি নিয়ে। আমরা সকলেই জানি কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি, অনেকে বলে থাকেন এটি একটি রোমান্স ধর্মী উপন্যাস, কেউ কেউ বলে থাকেন এটি একটি কাব্যধর্মী উপন্যাস। ভাব, ভাষা কিংবা অন্যান্য বিচার বোধ বিবেচনায় একটি উপন্যাসকে নানাভাবে ভাগ করা যেতে পারে। যদি কোনো একটি গ্রন্থে আমরা ইতিহাসের পরিচয় পাই তখন সেটাকে আমরা ঐতিহাসিক উপন্যাস বলি। যদি সেখানে কাব্যের সুর কিংবা ঝংকার কিংবা ব্যক্তি হৃদয়ের আরতিগুলো কবিতার সুরের মতো ছন্দের সুর গ্রন্থিত হয়ে থাকে তখন আমরা কাব্যধর্মী উপন্যাস বলে থাকি। তবে আমরা আজকে আলোচনা করব সেটা হলো বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটিতে যে ট্র্যাজেডির একটি আভাস রয়েছে, সেটি দৈব কিংবা অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য, রহস্য কিংবা অন্যান্য যে সমস্ত ঘটনা নিয়ে একটি রোমান্স উপন্যাস সেসব বিষয় নিয়ে, তার সাথে এই উপন্যাসটির কাব্যধর্মিতা নেই। বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস হলো কপালকুণ্ডলা। আমরা গতদিন বলেছিলাম এখানে ইতিহাসে সামান্য কিছু চরিত্র রয়েছে, যে চরিত্রগুলো আসলে ঐতিহাসিক, কিন্তু ইতিহাসের ঘটনার আবহ এখানে আসলে খুবই সামান্য, বলা যায় অনেক কম। কপালকুণ্ড উপন্যাসে ইতিহাস প্রাধান্য না পেলেও এখানে ইতিহাস এসেছে কাহিনী নির্মাণের একটি সহযোগী উপকরণ হিসেবে। যেমন আমরা গতদিন বলেছিলাম শাহজাদা সেলিম চরিত্র, মেহেরুন্নেসা চরিত্র, কিংবা মুঘল পাঠানদের যে সংঘাত, মতি বিবি নামক যে চরিত্রটি যে দস্যুদের হাতে অপহৃত হয়ে কিংবা বিপদে পড়ে তার পরিবার সহ ধর্মান্তরিত হয়েছিল সেসব অংশ। একটি সময় বা এটি চিরন্তন সত্য সবসময় যে কোন একটি রাষ্ট্রের যে ধর্মের প্রভাব যত বেশি, সেই ধর্ম অন্য ধর্ম অনুসারীদেরকে নানাভাবে নিপীড়ন করে থাকে বলে আমরা প্রায়শই অভিযোগ পেয়ে থাকি। ধর্মান্তরিত হওয়া এক ধর্মের জন্য গৌরবের হলেও যে ধর্মকে ধর্মান্তরিত ধর্মে যাওয়া হয় সেটি আসলে খুব বেশি ভালো বা অন্যকে সকলে এটি ভালো চোখে দেখে এরকম নয়। তাই আমরা এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অন্য আরেকটি দৃষ্টিকোণ থেকে বলা হয়ে থাকে যে এটির মধ্যে একটি কাব্যধর্মী রোমান্টিক উপন্যাস। প্রেম এবং প্রণয়ের ঘটনাকে কেন্দ্র করে মানুষের ভিতরে যে রোমান্টিক মনোভাব আসে সেটি এবং সেই রোমান্টিক মনোভাবকে প্রকাশ করার জন্য ঔপন্যাসিক যে ভাষা বোধ কিংবা ভাষা ব্যবহার করেছে সেটাকে অনেকে কাব্যধর্মী বলে থাকেন। বিশেষ করে কপালকুণ্ডলাকে সমুদ্র তীরবর্তী স্থানে দেখার পর নবকুমারের মনের ভিতরে যে অভিব্যক্তিটি প্রকাশ হয়েছিল সেটিকে কেন্দ্র করে অনেকে এটিকে বলে থাকেন কাব্যধর্মিতার একটি ব্যাপার রয়েছে। অন্য আরেকটি দিক বলা যেতে পারে সেটা হলো এই উপন্যাসে অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলো স্বাভাবিক ঘটনা, বরং অতি প্রাকৃত বলা চলে। অতি প্রাকৃত ঘটনা বা বিষয় নিয়ে লেখার একটি সহজাত প্রবণতা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিতরে। এই উপন্যাসটিতে আমরা সেই চরিত্রের প্রকাশটি পাবো। এই উপন্যাসে একটি পূর্ণাঙ্গ জীবন কাহিনী, বিশেষ করে মতি বিবির যে জীবন কাহিনী রয়েছে সেটির একটি অংশ প্রকাশ হয়েছে। আরেকটি অংশ প্রকাশ হয়েছে সেটি হলো কপালকুণ্ডলা যে পিতা মাতা অভিভাবকবিহীন একজন মানুষ কাপালিক নামক একজন তান্ত্রিক সাধকের নিয়ন্ত্রণে থেকে জীবনটাকে কিভাবে দেখেছে, কিভাবে বড় হয়েছে, তার একটি রূপ আমরা এই উপন্যাসে পাবো। তার সাথে পাবো তৎকালীন সময় অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বের যে ঘটনাটি তিনি বর্ণনা করেছেন সেই মানব সমাজ, স্থান এবং কালের সংক্ষিপ্ত একাগ্রতা আবদ্ধ করা হয়েছে খুব সুন্দর এবং সার্থক ভাবে। সেটি আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবো। এছাড়া
এখানে আমরা গতদিন আলোচনা করেছিলাম এই উপন্যাসে মোট 31টি অধ্যায়, এবং এই 31টি অধ্যায়ের ভিতরে তোমরা যদি উপন্যাসটি ভালো করে পড়ে থাকো তবে খেয়াল করে দেখে থাকবে প্রায় 19টি অধ্যায়ে রাত্রির একটি ঘটনা বা রাত্রের বেলায় যে সমস্ত ঘটনাগুলো সেগুলোর বেশি প্রাধান্য রয়েছে। অন্যান্য অংশে এগুলো রয়েছে। স্থান এবং কালের ঐক্যের সাথে ঘটনার ঐক্যের সম্মিলন বা সংমিশ্রণ ঘটানোর জন্য এই ঔপন্যাসিক সার্থক এবং সুন্দরভাবে এই উপন্যাসে দিন এবং রাত্রি সমাবেশ করেছে। আমরা সাধারণত যেটি জানি সেটি হলো যে নাটকের ক্ষেত্রে যিনি নাট্যকার তিনি সাধারণত স্থানের ঐক্য, কালের ঐক্য এবং ঘটনার ঐক্যের সংস্থাপন করে থাকেন। আমরা এই উপন্যাসের ক্ষেত্রে দেখে থাকবো যে তিনি প্রায় একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা এবং সেই ঘটনার সাথে কাল এবং সময়ের যে সমন্বয় সেটি খুব সুন্দরভাবে সাধন করেছেন। কেননা আমরা জানি যে উপন্যাসের স্থানের যে ব্যাপারটি সেটি আসলে তিনি কিভাবে সমন্বয় করেছেন তা আমরা খুব সহজে খেয়াল করি। যেমন উপন্যাসটি শুরু হয়েছিল গভীর সমুদ্র তট থেকে কাঠ সংগ্রহের জন্য গভীর অরণ্যে নবকুমারের প্রবেশের ভিতর দিয়ে, তেমনি শুরু হয়েছে এই বন প্রান্তর পেরিয়ে যে নদী তীর, সেই নদী তীরে গিয়ে কপালকুণ্ডল এবং নবকুমারের অন্তর্গতির মধ্যে দিয়ে উপন্যাসটি সমাপ্তি হয়েছে। তাহলে বুঝে যায় উপন্যাসের শুরু এবং শেষের দিকে লেখক ঘটনার যে সন্নিবেশ সেটি খুব সুন্দরভাবে ঘটিয়েছেন। লেখক, আমরা বলেছিলাম যে একজন ঔপন্যাসিক তিনি আসলে ঐতিহাসিক বা ইতিহাস বেত্তা নন, কিংবা ইতিহাসের রূপকার নন। তিনি ইতিহাসের ঘটনার সাথে কল্পনার একটি সংমিশ্রণ ঘটান। সেই সংমিশ্রণ ঘটনাতে আরো অনেক উপকাহিনী সংস্থাপন করে থাকেন। এই উপকাহিনী ঘটাতে গিয়ে কখনো কখনো দৈব ঘটনার একটি সংমিশ্রণ এই উপন্যাসটি ঘটেছে। আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। কিছু চরিত্র রয়েছে তার চিন্তা এবং কল্পনা, আর কিছু চরিত্র রয়েছে ইতিহাসকে আশ্রয় করে। এই উপন্যাসের ক্ষেত্রে ইতিহাসকে অবলম্বন করা, রহস্যময়তা এই উপন্যাসটির আরো একটি বিশেষ বৈশিষ্ট্য বলে বলা যেতে পারে। কপালকুণ্ডলা, কাপালিক এবং মতিগুগু এই তিনটা চরিত্রই পাঠকের কাছে স্বাভাবিকভাবে রহস্য কিংবা একটি বিশেষ কৌতুক আবহের সৃষ্টি করতে পারে। কেননা কেনই বা নবকুমার সেখানে হারিয়ে যাওয়ার পর এত কিছু বন জঙ্গলে যে হিংস্র জন্তু বা অন্যান্য প্রাণী থাকে সেসব হাতে না করে সে কাপালিক নামক তান্ত্রিক সাধকের কাছে গিয়ে হাজির হবে। আর সেখানে যদি উপস্থিত হয় তবে হঠাৎ করে একটি নারী কণ্ঠ কিভাবে তাকে বিমোহিত করবে, এবং সেই নারী কণ্ঠ শুনে সে অন্য কাউকে, যেহেতু তার সাথে কখনোই দেখা হয়নি, কিভাবে সেই নারীর পিছনে অনুসরণ করে নির্ভর হয়ে সামনের পথে এগিয়ে যেতে পারে। যে পথিক, তুমি পথ হারাইয়াছ। পথিক যদি পথ হারিয়েই ফেলে থাকে তবে যে নারী তার জীবন আলোকবর্তিকা হয়ে এসেছে সেই নারীকে সে কোন বিশ্বাস করবে? এটি একটি রহস্যময়তার ব্যাপার থেকে যায়। অন্যভাবে আরো যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আরো বলা যায়, যেমন মতি বিবির সাথে তার যে দেখা হওয়াটা এটি অনেকটাই কাকতালীয় এবং অবিশ্বাস্য ব্যাপার। কারণ সে যদি দস্যুদের কর্তৃক লুণ্ঠিত বা আক্রমণের শিকার হয়ে থাকে, সেখানে দৈবাৎক্রমে তারই সেই করুণ স্বামী যার সাথে সংসার বিচ্ছেদ হয়েছে তারই সাথে দেখা হয়। এটি নিঃসন্দেহে পাঠকের মনে একটি কৌতূহলের সৃষ্টি করেছে। উপন্যাসের ক্ষেত্রে আমরা কিছু নিয়তির একটি প্রভাব লক্ষ্য করতে পারি। বিশেষ করে দৈব শক্তির প্রভাবে যে নিয়তিকে তারা কোনোভাবে এড়িয়ে চলতে পারেন না, সেটি হলো কপালকুণ্ডলা, যে অরণ্যে প্রতিপালিত হয়েছে। অরণ্যে সে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করেছে। যদিও কপালকুণ্ডলাকে শেষ পর্যন্ত সংসারী হওয়ার জন্য নবকুমার অনুরোধ করেছে, কিন্তু সে এটিকে প্রত্যাখ্যান করে বলেছে যে আমি বনচরী ছিলাম, আবার সেই বনচরী হইব। এটি ক্ষেত্রে, অর্থাৎ এই নারী চরিত্রগুলো নির্মাণের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের পারদর্শিতা সত্যিকার অর্থে অসাধারণ বা অনন্য। কপালকুণ্ডলা এবং মতিবিবি এই দুটি চরিত্র তুলনামূলক উপন্যাসে অন্যান্য যে সমস্ত নারী কিংবা পুরুষ চরিত্র রয়েছে সেগুলোর বৈশিষ্ট্যকে ছাড়িয়ে অন্য মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে মতিবিবিকে কপালকুণ্ডলা তার স্বামী সংসার ছেড়ে দেওয়া, অথবা স্বামীর সংসারকে পাওয়ার জন্য মতিবিবি তার রাজপ্রাসাদ থেকে আগ্রা থেকে ছেড়ে আসা, এটি নিঃসন্দেহে তার ত্যাগ এর একটা অনন্য দৃষ্টান্ত। হতে পারে এটি তার স্বার্থ, কিন্তু অন্য অর্থে এটি ভাবাই যেতে পারে যে প্রেম এবং প্রেমেজ ব্যক্তির প্রতি তার যে মোহ, এটি তার আচরণে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অর্থাৎ নারীর ত্যাগ, ভোগ, ধর্ম এবং অধর্ম, উদারতা এবং সংকীর্ণতা,
পরস্পর বিপরীতমুখী গুণাবলী দুটি চরিত্রের মধ্যে সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে সেই ক্ষেত্রে কপালকুণ্ডলা চরিত্রের তুলনামূলকভাবে সংকীর্ণতার ছাপটা অনেকাংশেই কম, বলা চলে নেই। বিশিষ্ট সমালোচক শশাঙ্ক মোহন সেন তার বঙ্গবন্ধু পত্রিকাতে উল্লেখ করেছিলেন, কপালকুণ্ডলা এটি টেল নহে, উপন্যাস নহে, উহা গদ্যরীতির কাব্য নাটক, অনেকটাই গ্রিক নাটকের মতো। অর্থাৎ শশাঙ্ক মোহন বলতে চেয়েছেন, আমরা টেল বলতে সাধারণত ছোটখাটো একটি গল্প বা কথোপকথন জাতীয় ধর্মীয় গল্পকে বুঝিয়ে থাকি। উপন্যাস নহে, এটি গদ্যরীতির একটি নাটক। যদি দৃশ্যায়ন বা মঞ্চায়ন করা হতো তাহলে নিঃসন্দেহে এখানে কপালকুণ্ডলা, নবকুমার কিংবা অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে সেগুলোকে একটি গ্রিক ট্র্যাজেডি মূলক যে সমস্ত নাটক রয়েছে তার মতো একটি রূপ খুব সহজেই দেওয়া যেতে পারত। পাশ্চাত্য সাহিত্যে যে রোমান্স বা অলিক কল্পনাধর্মী রহস্যময়তা, সেই রহস্যময়তাকে কেন্দ্র করে এই পাশ্চাত্য সাহিত্যের রোমান্সধর্মী উপন্যাস বা সাহিত্যের যাত্রা, তারই প্রভাব ঊনবিংশ শতাব্দীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করেছেন, যার প্রথম এবং সফল সার্থক প্রচেষ্টার রূপায়ণ হলো এই কপালকুণ্ডলা উপন্যাসটি। অর্থাৎ এই রোমান্স আশ্রয়ী ঐতিহাসিক উপন্যাস, অর্থাৎ ঐতিহাসিক ঘটনার আড়ালে ইতিহাসকে কেন্দ্র করে তিনি এখানে মূলত উপন্যাসটি রচনা করার চেষ্টা করেছেন। রোমান্সটা আসলে কেমন হবে, রোমান্সের প্রকৃতি বা ধরন সম্পর্কে বলতে গিয়ে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, তোমরা বাংলা উপন্যাসের ধারা কিংবা বাংলা উপন্যাসের কালান্তর এই বইগুলো পড়লে মোটামুটি ভালো ধারণা পাবে। অর্থাৎ বিশেষ করে বাংলা উপন্যাসের ধারা কিংবা বাংলা উপন্যাসের কালান্তর, সরোজ কুমার বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দুটি বই পড়তে পারো। তিনি বলেছেন, রোমান্সের বাস্তবতা অপেক্ষাকৃত মিশ্র ধরনের। এটি মানব জীবনের সহজ প্রবাহ অপেক্ষা তার অসাধারণ উচ্ছ্বাস এবং গৌরবময় মুহূর্তগুলোর উপরেই অধিক নির্ভর করে থাকে। অর্থাৎ এখানে মানব জীবনের যে নানা রকম উত্থান পতন কিংবা গৌরবপূর্ণ ইতিহাস রয়েছে, এই ইতিহাসকে কেন্দ্র করেই তার বিশেষত্ব প্রভাবিত হয়। কেননা আমরা জানি, যখন কোনো ইতিহাস লিখিত হয়, সেই ইতিহাসটা লিখিত আসলে বিজয়ী দলের ইতিহাস, পরাজিত দলের কোনো ইতিহাস খুব বেশি লিখিত হয় না, থাকেও না। রোমাঞ্চের ক্ষেত্রে প্রায় একই রকম বৈশিষ্ট্য পাওয়া যায়। অর্থাৎ অন্তরের বিরচিত যে বিকাশগুলো মনের ভিতরে থাকে, উঁচু সুরে বাঁধা ঝংকারগুলো, জীবনের বর্ণবহুল শোভাযাত্রা, সমারোহ হলো মূলত এই রোমাঞ্চের বিষয় বস্তু। রোমাঞ্চের বৈশিষ্ট্য এবং সাধারণ সংজ্ঞা, আমরা যদি রোমাঞ্চের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে চাই বা শাব্দিক ব্যাখ্যা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা যে বিষয়টি জানতে পারবো সেটি হলো, রোমাঞ্চ শব্দটির আবিধানিক অর্থ হলো আশ্চর্য কিংবা আশ্চর্যের চাইতেও অতি বেশি অত্যাশ্চর্য একটি ঘটনা। যিনি গল্প বলে থাকেন, প্রায়শই কথক গল্প বলার সময় যা বাস্তব বা সত্য তার চাইতে আরো অনেক বেশি বানিয়ে বলে থাকেন। কিন্তু এই বানিয়ে বা তৈরি করে বলার ক্ষেত্রে যে ব্যক্তির গল্প বলার কৌশল যত সুন্দর, তিনি তত সুন্দরভাবে চিত্তাকর্ষক করে বিবরণটা পেশ করতে পারেন। এই রোমান্স ধর্মী কাহিনীর বা লেখার একটি বড় বৈশিষ্ট্য হলো, এতে থাকবে অতি প্রাকৃত উপাদান, দুঃসাহসিক এবং অতি কল্পনা। ঘটনায় থাকবে নির্দিষ্ট যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে অনেক দূরে কোথাও। আর রোমান্স ধর্মী উপন্যাস বা সাহিত্যের যিনি নায়ক হবেন, তিনি হবেন তুলনামূলকভাবে দুঃসাহসিক এবং অমীয় শক্তির অধিকারী। যদিও আমরা কপালকুণ্ডলা উপন্যাসে দেখেছি, নবকুমার তার দুঃসাহস থাকলেও স্ত্রীর ক্ষেত্রে তার যে বিশ্বাস এবং আচরণ, এটি আসলে কোনো দুঃসাহসিক পুরুষের আচরণের প্রভাব বা বৈশিষ্ট্যকে ধারণ করে না। তবে সাধারণত কল্পনাপ্রবণ এবং ইতিহাস আশ্রিত, আকস্মিক এবং বিস্ময়াবহ যে রহস্যময়পূর্ণ কোনো ঐন্দ্রজালিক ঘটনা, এসবকে বা এসব অনুভূতি আশ্রিত যে সাহিত্যধর্মী রচনা, সেই সাহিত্যকে বলা হয় রোমান্স সাহিত্য বা রোমান্স ধর্মী সাহিত্য। এইসব বৈশিষ্ট্যের আলোকে সংক্ষেপে যদি বলা হয় যে রোমান্স ধর্মী সাহিত্যের কি কি বৈশিষ্ট্য সাধারণত আমরা পাবো, বলা হয়ে থাকে, রোমান্সধর্মী সাহিত্যের কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত এটি হবে চিত্তাকর্ষক। অর্থাৎ পাঠক শুরু থেকে যে মনোভাব নিয়ে পাঠ আরম্ভ করবেন, শেষ পর্যন্ত তার ভিতরে এই কৌতূহলের আকর্ষণ বা টানটি সবসময় থাকবে। আর যে মূল ঘটনা, এটি ঘটনাটি হবে অতীতের ঐতিহ্য কিংবা ইতিহাস সংশ্লিষ্ট কোন একটি কাহিনী।
যেই কাহিনীটির সাথে নির্ভরতা থাকবে দৈব শক্তি কিংবা অতি প্রাকৃতিক উপাদান, যা নিয়ন্ত্রিত হবে দৈবভাবে। এখানে যে সমস্ত চরিত্র থাকবে সেই চরিত্রগুলো মনুষ্য চরিত্র হতে পারে, কিন্তু থাকবে রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী। যে রহস্যময় চরিত্র বা ব্যক্তিত্বগুলো পাঠকের মনে রহস্যময় ঘটনা কিংবা ভীতির সঞ্চার করার একটি প্রভাব দেখাতে পারবে। যে সমস্ত ঘটনা বর্ণনা থাকবে সেসব ঘটনার সাথে থাকতে পারে প্রাচীন ভগ্ন প্রাসাদ, নির্জন কিংবা বিজন কোনো প্রদেশ, অরণ্য, দুর্গম রহস্যময় একটি পথ, যেই পথ লেখকের কল্পনার বিশালতাকে প্রসারিত বা বিস্তৃত করতে পারবে। মূলত মোটা দাগে যদি বলা হয় তাহলে এইসব ঘটনা অর্থাৎ অতীতের ঐতিহ্য বা কিংবা নির্দিষ্ট একটি ঐতিহ্যিক কাহিনী যেটির বিশালতা রহস্যময় এবং পাঠকের মনে একটি ভীতির সঞ্চার কিংবা কৌতূহলের সৃষ্টি করবে, এবং থাকবে একটি কল্পনার বিশালতা। যেমন সমুদ্র তীরে পৌঁছার পর কপালকুণ্ডলাকে দেখার পর নবকুমারের মনে যে ভাবটা উদয় হয়েছিল, কিংবা নবকুমার যখন অরণ্যে হারিয়ে যায়, হারিয়ে যাবার পর সেখানকার তার যে তীর্থযাত্রীরা ছিল, তীর্থযাত্রীরা যে ভয় এবং সংকুলের চিন্তা করে নবকুমারকে ফেলে চলে এসেছে। কেননা তার ধরেই নিয়েছিল সম্ভবত নবকুমারকে কোন একটি হিংস্র প্রাণী হয়তো খেয়ে ফেলেছে, যার কারণে সে আর ফেরত আসেনি। আর যদি সেখানে নবকুমারকে রেখে না আসা হতো, তাহলে হয়তো আমরা এই কপালকুণ্ডলার সন্ধান পেতাম না। আর যদি কপালকুণ্ডলার সন্ধান না পেতাম, তাহলে হয়তো বা আমরা মতি বিবিকেও সন্ধান নাও পেতে পারতাম, সাথে পরিচয় পাইতাম না হয়তো বা মুঘল রাজপ্রাসাদের। এই উপন্যাসের ক্ষেত্রে বিশেষত কোন কোন ঘটনাগুলো আমাদেরকে রোমাঞ্চধর্মী উপন্যাস বা সাহিত্যের ইঙ্গিত করে থাকে, তার একটি আলোচনা আমরা এখানে দেখব। প্রথমে যেটি বলা যেতে পারে সেটি হলো দৈব ইঙ্গিত, অর্থাৎ যে ঘটনাগুলো আছে এই ঘটনা কোনটি আসলে দৈব ঘটনার সাথে সংশ্লিষ্ট। আমরা জানি কপালকুণ্ড উপন্যাসে কাপালিক এবং কপালকুণ্ডলার একবার স্বপ্নে দেখা হওয়ার একটি ব্যাপার আছে, যে স্বপ্ন দেখা, আকাশবাণী, অতি প্রাকৃত যে দৃশ্য দর্শন এবং অশরীরী বাণী শ্রবণ, দেবতার পদপ্রান্ত হতে বিল্লপত্রে পতন ইত্যাদি ব্যাপারগুলো এই কাহিনীকে চালিত করে পরিণামমুখীতার দিকে নিয়ে গেছে। অর্থাৎ যখন নবকুমারের সাথে কপালকুণ্ডলের দেখা হয়, সেই কপালকুণ্ডল নবকুমারকে বাঁচানোর জন্য একটি রাস্তা দিয়ে নির্দিষ্ট জায়গা পেরিয়ে অধিকারীর কাছে নিয়ে যায়। সেই অধিকারীর কাছে যাওয়ার পর একটি ঘটনা ঘটে যায়। সেই ঘটনার প্রেক্ষিতে কপালকুণ্ডল খুবই ভীত এবং সন্ত্রস্ত হয়। তখন অধিকারী তাকে বলেন যে পতি ছাড়া তার হাত এখন আর অন্য কোনো গতি নেই। ফল ফলত পতি যেদিকে যাবে তার স্ত্রী কপালকুণ্ডলাকে সেদিকে যেতে হবে। এমন অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলো দৈবাক্রমেই হয়েছে, নচেৎ দেবতার পদপ্রান্ত থেকে কেন এই বিল্লপত্রটা পড়ে যাবে। কপালকুণ্ডলা সংসারী হয়েছিল, আসলে আদৌ সে সংসারী হতে চেয়েছিল এই কথাটি বলা মুশকিল। এই কারণেই যে যদি নবকুমারের সাথে তার দেখা না হতো, তবে সে তান্ত্রিকের সাথে থেকে তার জীবনটা হয়তোবা কাটিয়ে দিতে পারতো। কিন্তু কপালকুণ্ডল নবকুমারকে বাঁচাতে গিয়ে নিজে সেই অরণ্য জনপদ থেকে বেঁচে এসেছে। কিন্তু একজন মানুষ অরণ্যে প্রতিপালিত হওয়ার পর তার যে জীবন বৈচিত্র্য কিংবা ভাবনা, সেটি সাধারণ মানুষ বা সমাজের মানুষের ভাবনার সাথে নাও মিলতে পারে। ফলে কপালকুণ্ডলা জীবনের প্রতি যে আসক্তি, সংসারের প্রতি তার সেই খুব বেশি আসক্তিটা ছিল না। ফলে কপালকুণ্ডলার জীবনের এই অনাসক্তি এবং উদাসীন্যতার মূলে রয়েছে এই অপ্রাকৃত ঘটনাগুলোর একটি প্রধান ভূমিকা। মূলত বলা যায় এই উপন্যাসের কাহিনী দৈব ইঙ্গিত দ্বারাই পরিচালিত হয়েছে। যদি তাই না হয়, কেন কপালকুণ্ডলার সাথে নবকুমারের সেখানে দেখা হবে এবং নবকুমারের সাথে তার স্ত্রী মতি বিবির সাথে ওই একটি দুর্গম আশ্রয় কেন্দ্রেই দেখা হবে। অথবা দেখা হওয়ার পর নবকুমার স্ত্রী নবকুমারকে চিনতে পারবে, কিন্তু প্রদীপ নিভিয়া গেল বলিয়া ঔপন্যাসিক যে ঘটনাটি অবতারণা করেছেন সেটি কেন পুরুষ চরিত্র নবকুমার তাকে চিনতে পারবেন না, এটা নিঃসন্দেহে কি দৈবাক্রমেই হয়েছে। এই উপন্যাসে রয়েছে কল্পনা বিলাসী মনের একটি বিস্তার, অর্থাৎ যে নারী আলো আঁধারি পরিবেশ অর্থাৎ সবসময় অরণ্যে প্রতিপালিত হচ্ছে, সেই মানুষটি স্বাভাবিক সমাজে এসে সংসার জীবনযাপন করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। অপরিচিত আলো আধারিতে ভাগ্য বিড়ম্বিতা নারীর এই স্বল্পায়ু জীবনের করুণ কাহিনীর যে কল্পনা, এই কল্পনায় বঙ্কিমচন্দ্র সফল হয়েছেন। কেন? কেননা
তিনি যে তার পারিবারিক সাহিত্যটায় বলেছিলেন যে অরণ্যে পালিত কোনো একজন কন্যা সামাজিকভাবে কখনোই স্বাভাবিক মানুষের মতো আচরণ করতে পারে না, সেই প্রভাবটি এই উপন্যাসে তিনি দেখাতে চেয়েছেন। যদিও অন্যরা বলেছিলেন যে না, কিছুদিন সমাজে বসবাস করার পর হয়তোবা তারা স্বাভাবিক জীবনটাকে যাপন করতে পারবে। কপালকুণ্ডলা, নবকুমার কিংবা মতি বিবি, এই তিনটে চরিত্রেই বলা হয়েছে বঙ্কিমের কল্পনা প্রবণ মস্তিষ্কের সৃষ্টি। আর এর সাথে ইতিহাসটা এসেছে রোমান্স-ধর্মী উপন্যাসের যে ঐতিহ্য থাকা দরকার সেই ঐতিহ্যের আবহে। বিজন বন, নির্জন উপকূল কিংবা সমুদ্রের যে পরিবেশ, এইসব সৃষ্টি করার ক্ষেত্রে তার কল্পনা বিলাসী মনের পরিচয় আমরা খুবই স্পষ্ট পাই। বিশেষ করে আমরা এখন সমুদ্র দর্শনে যাই, কিন্তু ঔপন্যাসিক উপন্যাস লিখেছেন ১৫০ বছরের অধিক পূর্বে, কিন্তু তিনি যে ঘটনার কথা বলেছেন তার প্রায় আরো কয়েক শত বছরের পূর্বের ঘটনা। তাহলে তখন একজন মানুষ কতটুকু কল্পনা বিলাসী হলে সমুদ্র দর্শনে যেতে পারেন। উপন্যাসের প্রধান চরিত্র কপালকুণ্ডলা, যিনি পালিত হয়েছেন অরণ্যে, লোকালয়ের বাইরে, নির্জন একটি বালুতটে, এক ভয়ঙ্কর কাপালিকের আশ্রয়ে। কিন্তু মানুষটি পালিত হলো কাপালিকের আশ্রয়ে, যে মানুষটি সবসময় মানুষকে মানুষ দিয়ে দেবতার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেন। সেখানে থেকে একজন স্বাভাবিক মানুষের জন্য যে কপালকুণ্ডলার দরদ বা মমত্ববোধ, এটি নিঃসন্দেহে এক লেখকের কল্পনা প্রসূত চিন্তা ছাড়া সম্ভব নয়। কেননা কপালকুণ্ডলার মনে কখনো এই ভাবনাটি আসলে আসার কথা নয়। আমরা দেখেছি স্বপ্নের আদেশ বা দর্শন সাহিত্যের, রোমান্স-ধর্মী সাহিত্যের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য বহন করে থাকে। আমরা এখানে দেখে থাকবো যে কাপালিক এবং কপালকুণ্ডলা দুজনেই স্বপ্নে এক দুঃসময় ইঙ্গিত বহন করে নিয়ে এসেছে। এই স্বপ্নই কপালকুণ্ডলাকে গৃহের জীবন থেকে সরিয়ে মৃত্যুর দিকে প্রস্তুতি গ্রহণ করতে সাহায্য করেছে। কিভাবে? সে তো সমাজে সংসারী হতে চেয়েছিল, কিন্তু ব্রাহ্মণ বেশে মতি বিবি যখন তাকে তার পূজা সম্পর্কে বা দেবতা সন্তুষ্টি অর্জনের কথা বলে, তখন সে এটি বিশ্বাস করেছিল। কিংবা কাপালিকের সাথে তার যে সম্পর্ক, সেখান থেকে সে ভেবে নিয়েছিল যে হ্যাঁ, এই স্বপ্ন দর্শনের আদেশ হয়তোবা সত্যি হতে পারে। রহস্যময় স্বপ্নের ইঙ্গিতে কপালকুণ্ডলা লুৎফুন্নেসার অনুরোধে নবকুমারকে ত্যাগ করতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করেনি। কেন? কেননা সে ততক্ষণ বুঝে গিয়েছে যে নবকুমার তাকে সন্দেহ করে, কিন্তু যে কারণে সন্দেহ করেছিল যে কোন একটা পরপুরুষের সাথে সে দেখা করেছে, আদৌ তো সে আসলে পরপুরুষ ছিল না। এবং সে এটি খুব স্পষ্ট করেই বলেছে যে আপনি আসলে যা ভাবছেন সেটি না, আসলে সত্য কথা বলছি। ছদ্মবেশধারী পুরুষ আসলে পুরুষ নয়, সে হলো পদ্মাবতী। রোমান্সের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে মহাপুরুষ থাকে, সেই মহাপুরুষ হওয়ার জন্য অবশ্যই তাকে সন্ন্যাসী হতে হবে। এরকম একজনের পরিচয় আমরা বারবার পাই, সেটি হলো কাপালিক। দেখতে ভয়ঙ্কর এক মানুষ, সে ভৈরবীর পূজা করে, ধর্ম সাধনায় তিনি নিষ্ঠাবান। তার গলাদেশে রয়েছে রুদ্রাক্ষমালা, আয়ত মুখমণ্ডল, এবং তার যে দাড়ি গোঁফ সেটি হলো শ্মশ্রু জটাজুট পরিবেষ্টিত, এবং তার শরীরে রয়েছে ব্যাঘ্র চর্ম। কপালকুণ্ড উপন্যাসে এই চরিত্রটিকে বলা হয়েছে একটি রহস্যময় চরিত্র, কাপালিক। স্বপ্নদেশকে যে কপালকুণ্ডলাকে ভৈরবের পূজায় বধ করার জন্য সপ্তগ্রামে এসে উপস্থিত হয়। এখন আমরা অনেক সময় স্বপ্নে নানা রকম জিনিসপত্র দেখে থাকি, কিন্তু সব স্বপ্নই সবসময় সত্যি হয় এমন নয়, কিংবা স্বপ্ন যে আদতেই সত্য হবে এই কথাটি আমরা অনেক ক্ষেত্রে বিশ্বাস করতে চাই না। কিন্তু ব্রাহ্মণের বেশধারী মতি পদ্মাবতী সে সপ্তগ্রামে এসেছে এবং নবকুমারের কাছে সে এটা বলেছে যে কপালকুণ্ডলাকে ভৈরবীর পূজায় বধ করতে হবে। এই কথাটি সে হয়তো বলেছে, কিন্তু কপালকুণ্ডলা এটি বিশ্বাস করবে, আমাদের কাছে বিশ্বাসযোগ্য কখনোই মনে হয় না। কিন্তু অন্য দিক দিয়ে যদি ভাবি, সে যেহেতু অরণ্যে প্রতিপালিত হয়েছে এবং সারা জীবন কাপালিককে নানা রকম পূজা অর্চনা করতে দেখেছে, সেই ধারণা থেকে হয়তোবা সে এই বিশ্বাসটি করেছিল। এই উপন্যাসের রোমান্স ধর্মিতার পাশাপাশি কয়েকটি চরিত্রের যে বিচ্ছেদ বেদনাপূর্ণ ঘটনা, সেটিকে বলা হয়, আমরা বলতে পারি ট্র্যাজেডি। ট্র্যাজেডি ধর্মীয় রচনা আলোচনা করার আগে আমরা একটা বিষয় জেনে নেই, সেটা হলো ট্র্যাজেডি আসলে কি। ট্র্যাজেডি বলতে বোঝায় সেই ঘটনা, যে ঘটনা কোন একটি লেখা, সেটি হোক কাব্য কিংবা উপন্যাসের ক্ষেত্রে, কোন একটি কেন্দ্রীয় চরিত্র
যেটি কষ্ট পাবে। সেই কষ্টটি কেমন হতে পারে? হতে পারে তার মৃত্যু কিংবা বিচ্ছেদ প্রিয়জন থেকে, অথবা বেঁচে থেকে মৃত্যুর অধিক যন্ত্রণা ভোগ করা। তোমরা যারা সোফোক্লিসের ইডিপাস পড়েছো সেখানে দেখেছো যে দৈব বাণী নিয়ন্ত্রিত হওয়ার পরেও সোফোক্লিস তার দৈব বাণীর বিরুদ্ধে সংগ্রাম করে সফল হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নিয়তি তাকে সফল হতে দেয়নি। শেষ পর্যন্ত বেঁচে থেকেও তিনি মৃত্যুর অধিক যন্ত্রণা ভোগ করে নিজের চোখ দুটিকে উপড়ে ফেলেছেন। এমন কোন একটি ঘটনা যা মানুষের জীবনটাতে ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে, সেটি হলো ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির বীজটা লুকায়িত ছিল নবকুমার চরিত্রের মধ্যে। এই চরিত্রের সাহসিকতা রয়েছে, নানা রকম গুণ রয়েছে, কিন্তু তার চারিত্রিক দুর্বলতার যে পথ, সেই বক্র পথে ডেকে এনেছে তার মহা বিপর্যয়। কেননা সে যদি কাপালিকের কথা বিশ্বাস না করতো কিংবা হাত না মেলাতো, তবে নবকুমারের সাথে কপালকুণ্ডলের সম্পর্কটা বিচ্ছেদ নাও হতে পারত। সেই বলিষ্ঠ প্রেমের পরিবর্তে কপালকুণ্ডার যে রূপ, সেই রূপে আবিষ্ট হয়ে পড়েছিল, যে কারণে সে মৃত্যুর পূর্বে বলেছে, তুমি কি করে জানবে মৃন্ময়ী, তুমি তো কখনো রূপে আকৃষ্ট হও নাই। সে কপালকুণ্ডলাকে বধূ হিসেবে পেয়েছিল। বধূ হিসেবে পেতে তাকে যতটা কষ্ট করতে হয়েছে, কিন্তু তাকে সংসারী হিসেবে পেতে অনেক বেশি লড়াই করতে হয়েছে। কেননা সামাজিক যে পরিবেশে কপালকুণ্ডলাকে রাখা হয়েছে, সেই পরিবেশে শ্যামা সুন্দরী ছাড়া তার আসলে প্রকৃত অর্থে কেউ শুভাকাঙ্ক্ষী বা বান্ধবীর মতো কেউ ছিল না। শ্যামা সুন্দরী তাকে স্বাভাবিকভাবে সংসারে সংসারী হওয়ার জন্য চেষ্টা করেছে। যেই কপালকুণ্ডলা বনের মধ্যে থেকে নবকুমারের প্রাণ রক্ষা করার জন্য চেষ্টা করেছে, সেই কপালকুণ্ডলাই সেই নবকুমারকে ছেড়ে স্বেচ্ছায় মৃত্যুর দিকে চলে গিয়েছে। আমরা এখানে দেখেছি যে ঈর্ষা বা হিংসার বশবর্তী হয়ে কাপালিকের পরামর্শ অনুযায়ী নবকুমার কপালকুণ্ডলাকে হত্যার সিদ্ধান্ত নেয়। সে আসলে হত্যার সিদ্ধান্ত নিয়েছে এমন না, এটি আমরা তখনই টের পাই যখন কপালকুণ্ডলাকে সে সমুদ্রে বা সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার সময় তার হাত পা কাঁপতেছিল। কপালকুণ্ডলা তাকে জিজ্ঞেস করেছিল যে কেন তার হাত পা কাঁপছে। তখন সে তার মনের কষ্ট বা বেদনার কথাটি বলেছিল যে, কাঁদিতে পারিতেছি না বলিয়াই এমন হাত পা কাঁপিতেছে। আমরা দেখতে পাচ্ছি যে নবকুমার তার রূপের নিকট বন্দী হয়, কিন্তু তার রূপের মধ্যে বন্দী হলেও রাতের অন্ধকারে শ্যামা সুন্দরীর জন্য কপালকুণ্ডলা যখন গাছের শিকড় আনতে রাতে যায়, তখন তিনি তার উপর একটি সন্দেহ প্রবণ হয়ে ওঠেন। হতে হতে তার ভিতরে একটি ব্যর্থতা হয়। ব্যর্থ প্রেমিকের ন্যায় দীর্ঘ নিঃশ্বাস এবং অশ্রু ত্যাগ করেন, কিন্তু ততক্ষণে কপালকুণ্ডলা তার সিদ্ধান্তে অটল যে তিনি আর গৃহে ফিরবেন না। তারপর স্ত্রীর উপর দেখা যায় তার এই যে সন্দেহ এবং ঈর্ষা, ঈর্ষা থেকে একসময় জীবনে নেমে আসে একটি ভয়াবহ বিপর্যয়, যা কপালকুণ্ডলা এবং নবকুমার একই সাথে দুজনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে নবকুমার চরিত্রের এই যে দুর্বলতা, এই দুর্বলতা একটা ট্র্যাজিক চরিত্র হয়ে ওঠার জন্য যে গুণাবলী থাকা দরকার, সেক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কম কিংবা দুর্বল চরিত্র বলে আমরা ধরে নিতে পারি। কিন্তু তার হৃদয়ের বেদনা বোধ কোনো অংশেই কম নয়। এই উপন্যাসে কপালকুণ্ডলাকে আবর্তিত করে বা কপালকুণ্ডলার বিষাদের জন্য যে চরিত্রটি দেয়, সেটি হলো পদ্মাবতী। যদি সেই শিবিরে পদ্মাবতীর সাথে কপালকুণ্ডলার দেখা না হতো, তবে নবকুমারের সাথেও পদ্মাবতী বা দুর্লভপুন্নেসের দেখা নাও হতে পারত। কপালকুণ্ডলার জীবনে যে ট্র্যাজিক পরিণতি ডেকে নিয়ে এসেছে, এর জন্য দায়ী হলো পদ্মাবতী। সে যদি রাজ সিংহাসন বা আগ্রার শেখ শাহজাদা সেলিমের অংশ বা শাহাদা সেলিমের প্রতি তার যে লোভ রয়েছিল, সেটা যদি না আসতো, তবে তার জীবনে এই পরিণতি নাও ডেকে আসতে পারত। কিন্তু পদ্মাবতী তার রূপের প্রতি কিংবা তার কৌশলের প্রতি বিশ্বাস ছিল যে নবকুমারকে সে অনায়াসে তার রূপ এবং ঐশ্বর্যের জালে বন্দী করতে পারবে। কিন্তু নবকুমারকে সে যখন তার প্রেমের প্রস্তাবটি দেয়, নবকুমার এটি প্রত্যাখ্যান করে দেয়। যে কোনো মানুষই তার কল্পিত বাসনা থেকে যখন বিচ্ছিত হয়, তখন সে ধরেই নেয় যে জিনিস আমি পাইনি, সেই জিনিস অন্য কারো হতে পারে না। ফলে তার ভেতরে যে বোধ জন্ম নেয়, সে বলেছিল, এ জন্মে না, তুমি আমার হইবে। তাহলে নবকুমার কখন তার হবে, তবে কি পরজন্মে হবে? তার একই অগাধ বিশ্বাস। হতেই পারে প্রেমাস্পদের প্রতি মানুষের কিংবা প্রেমিকের প্রতি প্রেমিকার বা প্রেমিকার প্রতি প্রেমিকের এই দৃঢ় বিশ্বাস হয়তো তাকে নানা পথ এবং কাজ করতে সৎসাহস জন্মায়। নবকুমারকে পাওয়ার জন্য সে ত্যাগ করেছে আগ্রার ঐশ্বর্য,
তার এতদিনের যে মনের বাসনা কিংবা মেহেরুন্নেসা তার সাথে তার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের অবসান করে সে চলে এসেছে সপ্তগ্রামে। নবকুমারকে যতই সে কাছে পেতে চেয়েছে, নিয়তির অদৃষ্টে হোক কিংবা অন্য কোনো কারণেই হোক বা নবকুমারের চারিত্রিক দৃঢ়তার কারণেই হোক, সে ততই দূরে সরে গিয়েছে। প্রেম, সুখ, স্বামী, সংসার সে সব পেতে পারত, কিন্তু সে কিছুই পায়নি। প্রথম একটি সমস্যা হয়েছিল যখন তারা সপরিবারে বাধ্য হয়ে ধর্মটা ত্যাগ করে ধর্মান্তরিত হন। পরে আবার আরেকটি সমস্যা হয়, নবকুমারকে সে তখনই পায়, কিন্তু নবকুমারের তখন আরো একজন স্ত্রী রয়েছে। যেহেতু নবকুমার চরিত্রের দৃঢ়তায় এক অনন্য চরিত্র, ফলে সে অন্য কোনো রূপজ মোহে কখনোই আকৃষ্ট হতে চায়নি। কিন্তু মতি বিবির আকাঙ্ক্ষা বা পদ্মাবতীর আকাঙ্ক্ষা ছিল তীব্র, কেবল নবকুমারকে পেয়ে সুখী হওয়ার জন্য। এখানেই তার তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু এখানেই তার যে ট্র্যাজেডি, সেটি হলো সে নবকুমারকে কোনোভাবেই পায় না। এবং কি এত কৌশল করে ব্রাহ্মণের বেশ ধারণ করে কপালকুণ্ডলাকে দুশ্চরিত্রা হিসেবে বানানোর পরেও তার পক্ষে এটি করা সম্ভব হয়ে ওঠেনি। কপালকুণ্ডলার যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা পাই, সেখান থেকে বলতে পারি যে কপালকুণ্ডল সংসার করেছে নবকুমারের, কিন্তু তার কাছে সংসার এবং নবকুমার এই দুটি অপেক্ষা অরণ্য এবং তার শৈশবে লালিত সংস্কার বেশি মূল্যবান। ফলত তার মুখে আমরা উচ্চারিত হতে পাই যে আগে যদি জানতাম নারীর বিবাহ দাসত্বের মতো, তবে সে কখনোই বিবাহ করতো না। কিংবা তার ভিতরে যে চিন্তা বা কল্পনাটি প্রতিভাত হয়েছে যে সেই বন তীরে কিংবা অরণ্যে তিনি যখন হেঁটে বেড়াতেন, এটাতে যে সুখ ছিল, সংসার জীবনের সম্মতি এই সুখটা তার নেই। এইসব বিবেচনা করে আমরা বলতে পারি যে কপালকুণ্ডলের যে রূপ ছিল, এই রূপই মূলত তার ট্র্যাজেডির কারণ। এই রূপের সাথে রয়েছে ঈর্ষা, কিন্তু সেই ঈর্ষাটা কপালকুণ্ডলার না, এই ঈর্ষাটি হলো কপালকুণ্ডলার প্রতি মতি বিবি বা পদ্মাবতী নামক যে চরিত্র, যেটি নবকুমারের প্রাক্তন স্ত্রী ছিল। কপালকুণ্ডলা তার জীবন এবং বৈচিত্র্য থেকে প্রাকৃতিক যে আবেষ্টনী ছিল, সেখান থেকে খুব বেশি বেরিয়ে আসতে পারেনি। অন্যদিকে মতি বিবির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে থাকি, সেক্ষেত্রে দেখবো যে মতি বিবির যে চিন্তা, সেটি মূলত প্রেমের চেয়ে ইয়েকে নবকুমারকে পাওয়ার জন্য তার প্রেম বা আকাঙ্ক্ষাটা ছিল সবচাইতে বেশি। কেন এরকম হয়েছে, এটির নানা কারণে বলা যেতে পারে। তবে এই কথাটি সবসময় সত্য যে নবকুমারকে পাবার জন্য কপালকুণ্ডলার সাথে যে কোনো শর্তে হয়তো পদ্মাবতী রাজি হতে পারত, কিন্তু কপালকুণ্ডলা সেই পথে কখনোই পা বাড়ায়নি যে পথে পা বাড়িয়েছিল পদ্মাবতী। কপালকুণ্ডলা চেয়েছিল স্বাভাবিক সংসারে জীবনযাপন করতে, কিন্তু স্বামীর সন্দেহ প্রবণতায় তার জীবনটাকে স্বাভাবিক থেকে অস্বাভাবিক জীবনে রূপান্তরিত করে। উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত মতি বিবিকে বিপর্যস্তই আমরা হতে দেখেছি। চেয়েছে, চেয়ে পায়নি, না পাওয়ার ফলে তার ভিতরে যে চারিত্রিক দ্বন্দ্ব বা সংঘাত এসেছে, এই সংঘাতটি সবচেয়ে বেশি প্রবল হয়েছে। দিল্লির বাদশাহ শাহজাদা সেলিম বা জাহাঙ্গীরের কাছে সে ছিল প্রধান প্রণয়িনী। সে নবকুমারকে পেল না, শাহজাদা সেলিমকে পেল না। আগাগোড়া তার জীবনটাতে নেমে এসেছে একটি হাহাকার এবং না পাওয়ার তীব্র যন্ত্রণা। তাই স্পষ্টত বলা যায়, কপালকুণ্ড উপন্যাসের ট্র্যাজেডি যতটুকু হয়েছে একান্তই মতি বিবির জন্য, অর্থাৎ মতি বিবি যা পায়নি, তার না পাওয়ার যে বেদনাবোধ, সেই বেদনা বোধের রোষানলের শিকার হইল কপালকুণ্ডলা। আমরা তখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেটি হলো এই কপালকুণ্ড উপন্যাসের ভাষাকে কেন্দ্র করে তার কাব্যধর্মিতা, চরিত্র চরিত্রকে কেন্দ্র করে তার রোমান্স বা ইতিহাস, রহস্যময় ঘটনা কিংবা কল্পনা প্রবণ মানসিকতা থেকে যে সমস্ত বৈশিষ্ট্য আমরা লাভ করি, সেখান থেকে সহজেই বলা যায় যে এই উপন্যাসে তান্ত্রিক প্রথার ভীষণতা, ধর্মের প্রতি উন্মাদনা, বিশেষ করে কাপালিক এবং অধিকারী আমাদের বাস্তব জীবনের সাথে সামঞ্জস্য বিধান করেছে। বিজন সমুদ্রের তীরের যে অতুলনীয় মহিমা, লেখক বৈপন্যাসিকের সুনিপুণ বর্ণনা, ওষ্ঠ কিংবা অধর কিংবা কপালকুণ্ডলার রূপ বর্ণনায় তিনি যে শব্দগুচ্ছ ব্যবহার করেছেন, এগুলো নিঃসন্দেহে তার কাব্যধর্মিতার একটি প্রভাব ফেলেছে বা কাব্যধর্মিতার একটি রূপকে ধারণ করে। কাপালিকের নির্মম ধর্ম সাধনা, বনের মধ্যে এক মন্দিরে ব্রাহ্মণ বেশধারী
এবং কাপালিকের পরামর্শ কেবলমাত্র বাহ্য চরিত্রের উপায় মাত্রে পর্যবেসিত হয়নি, বরং বলা যায় কপালকুণ্ডলার চরিত্রের উপর গভীর প্রভাব ফেলেছে। অর্থাৎ কপালকুণ্ডলার সংসার ছেড়ে দেবী বা ভৈরবীর পূজার জন্য নিজের আত্মাকে সঁপে দেওয়ার ক্ষেত্রে কাপালিকের জীবনের প্রভাবই সবচেয়ে বেশি। সেটি দৈবাৎক্রমে হোক, স্বপ্নে আদেশপ্রাপ্ত হোক, কিংবা রহস্যময় ঘটনার জন্যই হোক, এইসব বৈশিষ্ট্যই উপন্যাসটিকে একটি রোমাঞ্চধর্মী উপন্যাস হিসেবে আখ্যায়িত করা যায়। অপরদিকে নবকুমারকে হারানোর বেদনা মতি বিবিকে যতখানি অভিভূত করে, কপালকুণ্ডলাকে আসলে ঠিক ততখানি করেনি। কেননা মতি বিবি কপালকুণ্ডলাকে চেয়েছে সংসার করার জন্য, মতি বিবি নবকুমারকে চেয়েছে সংসারী হওয়ার জন্য, সংসার করার জন্য। আর কপালকুণ্ডলা নবকুমারকে ছেড়ে দিয়েছে সে যাতে স্বাভাবিক সচ্ছল জীবন যাপন করে, কেননা সে বুঝেছিল পদ্মাবতী আসলে নবকুমারকে চায়। সে সংসারে কারো কাটা হয়ে বা চোখের বালি হয়ে দাঁড়াতে চায়। হৃদয়ের দাম্পত্য প্রেমের যে ব্যর্থতা জনিত বেদনাবোধ, এটি মতি বিবির যতটুকু আছে কপালকুণ্ডলার ঠিক ততটুকু নেই। তাদের সকলের চরিত্রের এই যে বেদনা, প্রাপ্তি এবং অপ্রাপ্তির যে হাহাকার, এই হাহাকারই এই ট্র্যাজেডির অবিমিশ্রিত একটি বিশেষ রূপ। অর্থাৎ আমরা বলতে পারি তাদের না পাওয়ার যে বেদনা, এই বেদনার রূপটাই এটাকে ট্র্যাজেডির রূপে রূপান্তরিত করেছে। আমাদের আজকের আলোচনা প্রায় শেষ পর্যায়ে, আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। তোমরা যদি জানা থাকে বা আমরা আলোচনা থেকে যতটুকু জেনেছি সেখান থেকে তোমরা উত্তর দিতে পারো। যেমন এখানে একটি কথা বলা আছে, প্রশ্ন লাইনে, দাসী ভাবিয়া একবার দেখা দিও, কেবল চক্ষু পরিতৃপ্ত করিব। চক্ষু পরিতৃপ্ত করবে, কে করবে? কে কাকে কোন প্রসঙ্গে এই কথাটি বলেছে? এটি প্রেমের আবেগ দেখে স্বভাবতই তোমরা বলতে পারো, তোমরা আনমিউট করে কথা বলতে পারো। এই কথাটি বলেছিল মতি বিবি। কাকে বলেছিল? নবকুমারকে। কেন? কেননা সে তাকে প্রণয়ী হিসেবে চেয়েছিল। কপালকুণ্ডলের সাথে মতি বিবির সাদৃশ্য আলোচনা করো। এটা নিঃসন্দেহে বলতে পারবে, এই কারণে মতি বিবির যে প্রসঙ্গটি এসেছে সেটি সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার, যে মতি বিবির সাথে কপালকুণ্ডলার এবং মতি বিবির সাদৃশ্য, বৈসাদৃশ্য যদি প্রশ্ন আসে, তবে সেক্ষেত্রে আমরা অনায়াসেই বলতে পারবো যে কপালকুণ্ডলা যতটা উদার, মতি বিবি আসলে ঠিক ততটা উদার নয়। অপরদিকে মতি বিবি সংসার জীবনের প্রতি বা নবকুমারের প্রতি যতটা আকৃষ্ট, কিংবা দাম্পত্য জীবনটাকে যাপন করার জন্য তার যে কৌতূহল এবং আগ্রহ, সেটা কপালকুণ্ডলের ভেতরে আমরা পাই না। আবার অপরদিকে দেখা যায় কপালকুণ্ডল তার ননদিনী বা সখী শ্যামা সুন্দরী সংসার বা দাম্পত্য জীবনটাকে সুন্দর করার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা এবং গভীর রাত্রিতে এইসব ঝঞ্ঝাট এড়িয়ে এসে গাছের শিকড় আনতে গিয়েছে, মতি বিবি অপরদিকে অন্য আরেকটি সংসারকে ভাঙার জন্য তার চেষ্টা করেছে। সেক্ষেত্রে বলা যায় তার সাথে তার সাদৃশ্য খুব বেশি নেই, বৈসাদৃশ্য বেশি রয়েছে। কিন্তু সাদৃশ্য একটি জায়গায় আমরা অবশ্যই বলতে পারি, সেটি হলো কপালকুণ্ডলা সংসারের থেকেও যেমন স্বামীর সুখ থেকে বঞ্চিত হয়েছে, কারণ সে এটাকে আসলে খুব ভালোভাবে গ্রহণ করতে পারেনি। মতি বিবি শত চেষ্টা করেও আসলে স্বামী সংসারের সুখটাকে নিতে পারেনি। এক্ষেত্রে দুজনেই সমানভাবে স্বামীর সংসার থেকে বিচ্ছিন্ন বা বিচ্ছিত এক্ষেত্রে এটি নিঃসন্দেহে বলা যায়। আরো অনেকগুলো ঘটনা আমরা বলতে পারি যেগুলো ক্ষেত্রে তার পার্থক্য এবং সাদৃশ্য রয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসে অনেকগুলো আকস্মিক ঘটনার কথা আমরা বলেছি। তোমরা কেউ চাইলে এই ঘটনাগুলো আনমিউট করে বর্ণনা করতে পারো যদি তোমাদের ধারণায় থেকে থাকে। যেমন বিশেষ করে বলা যেতে পারে যে তীর্থযাত্রীরা প্রথমেই যে তীর্থযাত্রীরা ভুল করে ভুল পথে তাদের নৌকাটাকে পরিচালিত করেছে, এই ঘটনাটি আসলে স্বাভাবিক হওয়ার কথা না। কারণ তৎকালীন নৌকাগুলো বা বড় নৌকাগুলো চলতে একটা বিশেষ মানচিত্রকে কেন্দ্র করে এবং দিক নির্ণয় করে, এটি ভুল হওয়ার কথা নয়। কপালকুণ্ডলার সাথে নবকুমারের যে দেখা হয়, এটি একটি আকস্মিক ঘটনা। মতি বিবির সাথে নবকুমারের যে দেখা হয়েছিল, সেটি একটি আকস্মিক ঘটনা। এরকম নানা ঘটনাগুলি আমরা বলতে পারি যেগুলো আকস্মিক ঘটনা। কিংবা মন্দিরের থেকে দেবতার পদপ্রান্তে বিল্লপত্র বা সেই পাতাটি পড়ে যাওয়া, এগুলো নিঃসন্দেহে আকস্মিক ঘটনা। একই সাথে আমরা বলতে পারি দৈব ঘটনা। কিংবা দৈবাক্রমে ভিক্ষুকের সাথে তার দেখা হওয়া, গয়নাগুলো দিয়ে দেওয়া, গয়নাগুলো প্রাপ্তির পর সাথে সাথে তার পলায়ন, এগুলো নিঃসন্দেহে একটি আকস্মিক ঘটনার অংশ। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের যদি কোনো প্রশ্ন না থেকে থাকে, তবে তোমাদের একটি কাজ থাকবে, যেগুলো
আমরা যে গত 2টি দিন ওই উপন্যাসের নানা দিক নিয়ে আলোচনা করেছি, সেই আলোচনার পাশাপাশি আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম সেটাকে কেন্দ্র করে প্রায় তোমরা চাইলে 200 শব্দের মধ্যে একটি প্রবন্ধের মতো লিখতে পারো বা নিবন্ধ বলো যাই বলো, যেটা হলো কপালকুণ্ডলা একটি সার্থক রোম্যান্স ধর্মী উপন্যাস। এই প্রসঙ্গে তোমার মতামত বর্ণনা করো। ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করলে। সকলকে এই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে প্রতিদিনই একটি উপদেশ অবশ্যই আমরা মূল বইটি একাধিকবার পড়ব। পড়ার ক্ষেত্রে নতুন শব্দ জানবো, শব্দ জানলে আমাদের ধারণা এবং যে শব্দের বোধ বা ভাষাবোধ এটি আরো অনেক বেশি সমৃদ্ধ এবং সুন্দর হতে পারে। ধন্যবাদ সকলকে। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।